শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, শুরুতেই আলোচনা আর পরের ঘন্টায় নিয়মিত গান। আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। প্রিয় দর্শক, শুভ সকাল আমার তরফ থেকেও। দর্শক, আলোকিত দিন এবং সুন্দর একটি সকাল শুরু হয় সবসময়, এবং সুন্দর সকালে আসলে অনেকগুলো সম্ভাবনা অপেক্ষা করে। আজকে অনেক সম্ভাবনার গল্প শুনবো আমরা, কিন্তু শুরুতেই সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক। কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি যথারীতি। ভীষণ সমসাময়িক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ যে সময়টা আমরা পার করছি সে সময় একটা সময় আসলে এই বিষয়টা আমাদের মাঝে আসতো। তো সে কারণে আজকে আসলে মানুষ একটু অন্যভাবে জানবে বিষয়টা, আরও পুঙ্খানুপুঙ্খভাবে। চলো, কে আছে দর্শকদেরকে জানিয়ে দিই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি গবেষক এবং উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর আমিনুর রহমান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি এবং রাঙা সকাল পরিবার ভালো আছে। আপনার পরিবার থেকেই শুরু করব। শুরুতেই যে কেমন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং কেমন ছিল আপনার শৈশবের সময়টা? ধন্যবাদ। আমি আমার বাবা একজন শিক্ষক, ইংরেজির অধ্যাপক ছিলেন। শুরু করেছে, তার বেশিরভাগ সময়টাই কেটেছে জগন্নাথ কলেজে। আমি থাকতাম লালবাগে। আচ্ছা। তো পরিবারটায় এমনই ছিল যেখানে মানে পড়াশোনার প্রতি এক ধরনের চাপ সবসময়ই ছিল। যদিও ছোটবেলায় খুব একটা পড়াশোনা করতে আমার ভালো লাগতো না, দুরন্তপনা, খেলাধুলা করতেই বেশি পছন্দ করতাম। কি কি খেলা হতো? লালবাগে যেহেতু ছিলাম, ওখানে জানেন লালবাগ দুর্গের একটা মাঠ ছিল। এখনকার যেমন বাগানের মতো হয়ে গেছে, মানুষকে যেতে দেওয়া হয় না ওইভাবে, জাস্ট ফর্মাল ওয়েতে ঢুকতে হচ্ছে। তখন আমাদের খেলাধুলা করার জন্য অনেক ছোট ছোট বড় বড় নানা রকম মাঠ ছিল। ওখানে প্রচুর খেলার সুযোগ ছিল, প্রধানত ফুটবল খেলতাম আমি। আচ্ছা। আর এছাড়া ছোটবেলায় তো আরো ছোট ছোট ছোটদের যেমন খেলে সেই খেলাগুলো তো করতামই। আর পড়তাম আমি প্রথম দিকটায়, মানে প্রাইমারি লেভেলের সময়টা আমি ছিলাম ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে, এবং পরবর্তীতে ক্লাস 5-এর পর থেকে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তাম। আচ্ছা, পড়াশোনা কেমন লাগতো সেই সময়টায়? খুব খারাপ লাগতো এটা বলবো না, ভালোই লাগতো। আর কেমন জানি, বাড়ির বড় ছেলে হওয়ায় খুব ছোটবেলা থেকে আমাকে অনেক দায়িত্ব পালন করতে হয়েছে। আচ্ছা। বাবা যেহেতু কলেজ চলে যেতেন, আমরা 2 ভাই 2 বোন, আমি তাদের মধ্যে সবার বড়। এবং বাবা যখন সকালে কাজে চলে যেতেন, কলেজে চলে যেতেন, তো আমাকেই সংসারের ছোট ছোট কাজ, বাজার করাও ক্লাস 3 থেকেই আমাকে বাজার করতে পাঠানো হয়েছিল, এবং আমি ওইভাবেই অভ্যস্ত হয়েছিলাম আর কি। এবং আপনারা হয়তো জানেন, স্বাধীনতার পরে যেমন রেশন শপে গিয়ে লাইন দিতে হতো অনেক ভোরবেলায় উঠে, সেইগুলো আমি করেছি আর কি। তো খেলাধুলা, পড়ালেখা, সেই সঙ্গে সঙ্গে সংসারের ছোটবেলা থেকে কিছু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করতেন। এবং সেই লালবাগে যেহেতু আপনার জন্ম, সেই সময় লালবাগ আর এখনকার লালবাগের মধ্যে তো বিস্তর ফারাক। হ্যাঁ, এখন অনেকই অন্যরকম হয়ে গেছে। এখন মানে আমার একেবারে ছোটবেলার দিকের কথা বলি, যে 69-70 সালে এই সময়টায় আমি ঢাকার ওই লালবাগ রোড দিয়ে গরুর গাড়ি যেতেও দেখেছি। এখন যেটা কল্পনাই করা যাবে না। আর রিক্সা তো ছিলই বরাবরের মতো। বর্তমানে বেশ কিছু উন্নয়নও হয়েছে লালবাগে। সে সময়ের একদম প্রাকৃতিক বা ন্যাচারাল বিষয়গুলো এবং এখনকার উন্নয়ন, দুটোর মধ্যে আসলে আপনাকে টানে কোনটা বেশি? আমার কাছে মনে হয় কি, তখনকার দিনটাই বলে অনেক সুন্দর ছিল। আমার ছোটবেলার ব্যাপার তো তো যতটুকু স্মৃতিতে আসে আর কি, ওইটাই যেন খুব ন্যাচারাল ছিল। এখন আর শৈশব তো আসলে মানে সবসময় রঙিন, সারা জীবনের জন্য, মানে প্রতিটা সময়ের জন্যই তাই। আর এখনকার ছেলে মেয়েদের মতো ওইরকম সারাক্ষণ ঘরে বসে ঘরের খেলা খেলতে হতো না আমাদের ওই সময়। মানে বাইরে যেতাম, 14-15-16 জন হয়তো আমার সমবয়সী সহপাঠী এরকম ছিল, তো সুযোগও ছিল অনেক বেশি। স্যার, পরিবারের বড় সন্তান ছিলেন আপনি, এবং যেটি বলছিলেন যে বড় সন্তান হবার কারণে ছোট ছোট অনেক দায়িত্ব পালন করতে হতো। সেই দিক থেকে প্রেশারটাও তো নিশ্চয়ই বেশি ছিল, যে কোনো এক্সপেকটেশন ছিল না বাবা মার যে তোমাকে বড় হয়ে কি হতে হবে বা সংসারের দায়িত্ব নিতে হবে কিনা, এরকম কোনো চাপ ছিল কিনা পরিবার থেকে? ওই রকমটা মনে পড়ে না। তবে
মানে বাবার ব্যাপারটা ছিল পড়াশোনা সবার আগে, ওইটা ভালো করে করতে হবে। আচ্ছা, পরীক্ষার ফলাফল যদি ভালো হয় এরপরে তুমি খেলে বেড়াও, কোনো অসুবিধা নেই। 7 খুন মাপ তখন। স্যার, ভাই বোনের কথায় যদি আসি, আপনি বলছিলেন যে 3 ভাই বোন ছিলেন আপনারা, তো তাদের সাথে সম্পর্কটা কেমন ছিল, বা পারিবারিক যে একটা আবহ থাকে সেটি কেমন ছিল আপনাদের? আমাদের পরিবারের বন্ধনটা খুবই ভালো এবং সেটা এখনো কন্টিনিউ করছে। আমি সবার বড়, সবাই আমাকে সেভাবেই মানে নেয়, শ্রদ্ধা ভালোবাসা সবই আছে আমার প্রতি। তো স্কুল শেষ হলো, তখন থেকে কি কোনো ডিসিশন ছিল যে পরিবারের বড় ছেলে ডাক্তার হবে, এরকম কোনো বিষয় ছিল কিনা, নাকি এটা অনেক পরে আসলো? মানে আমি কি হব এটা আমার বাবা কোনোদিন বলে দেননি। আচ্ছা, ক্লাস 8-এ আমার মনে হয় আমরা বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম। বৃত্তি পরীক্ষা? হ্যাঁ, ক্লাস 8-এ একটা বৃত্তি পরীক্ষা হতো। হ্যাঁ, সেই বৃত্তিটাও পেয়েছিলাম আমি। সেই বৃত্তি পরীক্ষায় জন্য অনেকগুলো আমাদের আগে রচনা মুখস্থ করতে হতো, আপনাদের এখন হয়তো এগুলো করতে হয় না। যা তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট থাকতো সবসময়, এম ইন লাইফ। সেই এম ইন লাইফে আমি লিখেছিলাম আমি ডাক্তার হব এবং গ্রামে কাজ করব বা গ্রামের জন্য কাজ করব। তো ওই লেখাটা যেভাবে মানে তৈরি করে রাখা, আগে তৈরি করে রাখতে হতো অনেকগুলো রচনা, জার্নি বাই বোট, আমার সমসাময়িক যারা আছেন তারা হয়তো মনে করতে পারবেন। তারপরে এম ইন লাইফ, ডিসিপ্লিন, ইয়োর স্কুল, এগুলো হচ্ছে খুব কমন কিছু এসেস যেগুলো আমাদেরকে ছোটবেলায় তো প্রিপেয়ার করতে হতো এবং মুখস্থ রাখতে হতো। তো আমি ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা সম্ভবত এই এম ইন লাইফটা লিখেছিলাম এবং সেখানে এই ডাক্তার হওয়ার ইচ্ছাটাই আমি পোষণ করেছিলাম। চমৎকার। এবং সেই ইচ্ছা আস্তে আস্তে কিভাবে সামনের দিকে এগোলো, কিভাবে একজন পরিণত ডাক্তার হলেন আপনি, তার কিছুটা আমরা দর্শকদেরকে জানাবো, বাকিটা তো গল্পেই দর্শকরা শুনবে। তারপর আপনার কাছে ফিরছে স্যার। নিশ্চয়ই। দর্শক, ডক্টর আমিনুর রহমান যিনি আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন, তিনি পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিশেষজ্ঞদের মধ্যে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় অন্যতম একজন। তিনি CIPRB এর উপনির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এই প্রতিষ্ঠানের একটি ডিভিশন ইন্টারন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন অ্যান্ড রিসার্চের পরিচালনার দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS, যুক্তরাজ্যের ডান্ডি ইউনিভার্সিটি থেকে মেডিকেল এডুকেশন বিষয়ে মাস্টার্স এবং সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে PhD ডিগ্রি অর্জন করেন তিনি। কমিউনিটি মেডিসিন ও জনস্বাস্থ্য বিষয়ে তার রয়েছে গভীর দক্ষতা। তিনি বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি এর সহ গবেষণা প্রধান ছিলেন, যা প্রথমবারের মতো প্রমাণ করে যে 1 থেকে 5 বছর বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণই হলো পানিতে ডুবা। একই সাথে তিনি প্রেসাইসের মতো উল্লেখযোগ্য গবেষণার সহ গবেষণা প্রধান ছিলেন, যা ইনজুরিজনিত শিশু মৃত্যু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রয়্যাল লাইফ সেভিং সোসাইটি কমনওয়েলথের ড্রাউনিং প্রতিরোধ পোর্টফোলিওর পরিচালক হিসেবেও কাজ করছেন তিনি। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার একটু যদি জানতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশের আসপেক্টে কত পার্সেন্ট আসলে? আমি হার হিসেবে না বলি, সহজ করে বলার জন্য যদি বলা হয় যে প্রতি বছর বাংলাদেশে প্রায় 19,000 মানুষ মারা যায় সব বয়সে। এর মধ্যে 10,000ই হচ্ছে 1 থেকে 5 বছরের শিশু। অর্থাৎ প্রত্যেক দিন 30টা বাচ্চা পানিতে ডুবে মারা যায় যে কোনো অবস্থা। এটা বন্যার পরিস্থিতি নয়, এটা সাধারণ পরিস্থিতিতে এরকম ঘটে। আরেকটু যদি এক্সপ্যান্ড করি বয়সটা, আন্ডার 18 শিশু যাদেরকে বলা হয়, 18 বছরের কম বয়সী, সেই সংখ্যাটা প্রায় প্রতিদিন 40 জন। আমরা একটু পর্যায়ক্রমে আসতে চাই। আপনার স্কুল জীবন নিয়ে শুনছিলাম এবং আপনি বলছিলেন যে এম ইন লাইফে আপনার ছিল, আপনি ডক্টর হবেন বড় হয়ে। তারপরে কি আসলে নিজেকে সেইভাবে তৈরি করতে থাকলেন যে আমি আসলে যেহেতু ডাক্তারি বিষয়ে পড়াশোনা করব, সুতরাং সেভাবেই নিজেকে তৈরি করি? হ্যাঁ, কারণ SSC 1977 সালে পাশ করার পরই আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে পাশ করেছি। দেওয়াল পেরোলেই ঢাকা কলেজ। তো আমরা সবাই জানতাম আমরা ঢাকা কলেজে যাচ্ছি, যারা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তাম। আর 90%-এর বেশি আমরা ঢাকা কলেজেই পড়েছি, অল্প কিছু সংখ্যক আমার সহপাঠী যারা অন্যান্য কলেজে পড়েছিল। এবং ওইখানে আমাদের সময় এমন ছিল যে একটা 4th সাবজেক্ট রাখতে হতো,
সায়েন্সের 3টা সাবজেক্ট 4টা সাবজেক্টের মধ্যে একটা 4th সাবজেক্ট। তো আমার বায়োলজি একটা 4th সাবজেক্ট হিসাবেই ছিল, যাতে করে আমি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটোতেই সুযোগ থাকে। কিন্তু যদিও আমার নিজের ইচ্ছা ছিল মেডিকেল। এরপরে আমরা খুব লাকি, সম্ভবত আমরাই লাস্ট ব্যাচ যাদেরকে এসএসসি এবং এইচএসসির দুইটা টোটাল মার্কের একটা অ্যাভারেজ করে একটা সিরিয়াল করা হতো। আচ্ছা। সেখান থেকে আমরা সুযোগ পাই। তো ক্রোনোলজিক্যালি আমার মানে মেধা তালিকায় আমি গিয়ে পড়লাম ময়মনসিংহ মেডিকেল কলেজে। এবং তারপরে যেহেতু ময়মনসিংহ মেডিকেল কলেজ, বাবা উদ্বুদ্ধ করতে লাগলো, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে কেন চেষ্টা করো না, তাহলে ঢাকায় থাকা যাবে। আমার কিন্তু একটু ইচ্ছা ছিল না, সেটা বাবাকে বলতে পারিনি। তা আমি বললাম বন্ধুদের সঙ্গে পড়তে যাচ্ছি বলে পরীক্ষার আগের দিন বাইরে চলে গেলাম। ঘুরে ফিরে এসে ঘরে বললাম পড়াশোনা হয়েছে, এখন পরীক্ষাও দিয়েছি সেখানে, খুবই মানে কোনো রকমে উত্তরটা লিখতে হয় তাই লিখে বের হয়ে আসলাম। এবং মনে মনে ভাবছি ওখানে যদি না হয় আমি বেঁচে যাব। হ্যাঁ, তা বাবা তাকালে আমাকে আর কিছু বলতে পারবেন না যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, এবং যথারীতি হয়নি। মানে মানসিকভাবে আপনি একরকম প্রস্তুতি নিয়েই ছিলেন যে আপনি এই পেশায় যাবেন, সে কারণে অন্য কোনো কিছু আপনার কাছে এত গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না। জীবনে আসলে গুরুত্বের জায়গাটা খুবই সুন্দর, এবং আপনি যে জায়গাটাতে গুরুত্ব দিয়েছেন সেটি আসলে অনেক মানুষই হয়তো এভাবে ভাবে না। স্যার, আপনার কাছে জানতে চাই যে ময়মনসিংহ মেডিকেল লাইফের যে সময়টা একটা দীর্ঘ সময়, তো সেই সময়টা কেমন কেটেছে আপনার? আমি বোধহয় নয়, আমি ময়মনসিংহে প্রথম ঢাকার বাইরে গেলাম এবং একা একা গেলাম। আমাদের সময় ওই এখনকার হয়তো ইউনিভার্সিটি পড়া ছাত্রীর সঙ্গেও বা মামা হয়তো অ্যাকম্পানি করে, আমার সময় বাবা করেননি, ছেড়ে দিলেন আমাকে ম্যাক্সিমাম যেটা করেছিলেন উনি আমাকে তেজগাঁ রেলওয়ে স্টেশনে এসে টিকিট কেটে রেলগাড়িতে তুলে দিলেন। এটাই আমার প্রথম যাত্রা। আমরা তো জানি যে আসলে মেডিকেল বিষয়ে পড়াশোনা মানে প্রচুর পড়াশোনা, অন্য কোনো কিছু করার সুযোগটা খুবই কম থাকে। ওই খেলাধুলা, আড্ডা দেওয়া, কোনো হয়তো মানে একটা কবিতা লেখার কিছু চেষ্টা চলেছিল, ওখানে এরকম একটা ফোরাম তৈরি করা হয়েছিল। তো এক্স্যাক্টলি তেমন কিছু হয়নি, এমন একটাও কিছু মনে পড়ে না উল্লেখযোগ্য কিছু। একবার দুইবার ওয়াল ম্যাগাজিনে দু একটা কবিতা লেখার চেষ্টা হয়েছিল, এখন জিজ্ঞেস করলে একটাও বলতে পারবো না, একেবারেই ভুলে গেছি। ওইখানে একবার খুব বন্যা হলো, তখন আমরা 3rd ইয়ার বা 4th ইয়ারে পড়ি, তখন প্রায় একটা মেডিকেল টিমের সঙ্গে মেডিকেল স্টুডেন্টদেরকেও পাঠানো হলো। তো এই ধরনের সোশ্যাল ওয়ার্কগুলো করতে ভালো লাগতো। হয়তো বছরে পিকনিক আয়োজন করা হবে, ওখানে খুব মাতব্বরি করতে ভালো লাগতো। হ্যাঁ, দৌড়ঝাঁপ করে বাস জোগাড় করা, সবাইকে নিয়ে যাবে, রান্না করবে কে, এই সমস্ত আয়োজন করা, এই ধরনের দু একবার আমি করেছিলাম। সবকিছু মিলে বলা যায় যে একটা চমৎকার লাইফ আপনি শেষ হ্যাঁ, করেছেন সেই মেডিকেল করেছি জীবনে। যা হ্যাঁ, মানুষের সবকিছু করে, করেছেন, শুধু বই পড়াশোনা নিয়ে বসে থাকেনি। একদমই। কমিউনিটি মেডিসিনে আপনি ডিপ্লোমা করার পিছনে একটি কারণ আছে, আমরা যতদূর আপনাকে রিসার্চ করেছি, তো সেই কারণটা জানতে চাই। ওকে, আমার সরকারি চাকরিতে প্রথম পোস্টিং হয় বান্দরবনের আলীকদম উপজেলা। এটা খুব দুর্গম এলাকা তখন ছিল, তো ওখানে যেতে কান্না পেয়ে যেত। কিন্তু ওই জায়গায় যখন উপস্থিত হতাম, একটা অসম্ভব একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা জায়গা। এবং আমাদের ওখানকার যে উপজাতীয় যারা রয়েছে, প্রধানত ওখানে ছিল মারমা এবং আরেকটা জনগোষ্ঠী, এই মুহূর্তে মনে পড়ছে না নাম, পরে হয়তো মনে পড়বে। তাদের একটা সঙ্গে মানে পরিচিত হওয়া, মেশার একটা সুযোগ, একটা অন্যরকম, যেটা আসলে আমরা ঢাকার মানুষের বোঝার সম্ভব নয় যে ওই জায়গাটা কেমন। ওখানে এক্স্যাক্টলি গিয়ে শুধু গেলেই হবে না, বেড়াতে গেলেও বোঝা যাবে না, কিছুদিন থাকলে বোঝা যায় এই জিনিসগুলো কেমন। এবং ওখানে মানুষের প্রধান অসুস্থতা বা মৃত্যুর কারণ ছিল ম্যালেরিয়া। এটা একটা ম্যালেরিয়া এন্ডেমিক এলাকা। মানে আমি যদি সারাদিনে 100টা জ্বরের রুগী দেখতাম, তার মধ্যে দেখতাম 80টাই ম্যালেরিয়াল প্যারাসাইট পজিটিভ কেস আসছে, এবং সেগুলোকে ট্রিটমেন্ট করা হতো। তো একটা সময় না কেমন টায়ারিং মনে হতো যে এত রুগী, এত জ্বরের রুগী, অন্য কোনো ভ্যারাইটি নাই, শুধুই ম্যালেরিয়া। এগুলোকে মানে কতদিন ট্রিটমেন্ট দেওয়া যাবে, অন্য কিছু করা দরকার, এটার প্রতিরোধ করা দরকার। ওই সময় একটা সুযোগ আসলো আমার, চট্টগ্রাম সিভিল সার্জন অফিসে একটা ম্যালেরিয়ার
জন্য 1 সপ্তাহের একটা ট্রেনিংয়ে ডাকা হলো, যারা মেডিকেল অফিসার হিসেবে আমরা নতুন জয়েন করেছিলাম। জি। আচ্ছা। 1988 সালের কথা বলছি। তখন এটা 6 দিনের ট্রেনিং, 1 সপ্তাহ মানে অ্যাকচুয়ালি তখন সপ্তাহে 1 দিন ছুটি ছিল, এখনকার মতো 2 দিন নাই। তো ওই সময়টায় আমার যিনি প্রধান অ্যাকচুয়ালি মানে এই ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন, উনি WHO-র একজন ম্যালেরিয়ালজিস্ট এবং অরিজিনাল বাড়ি সম্ভবত নেপালেই RS গিরি। তো আমার মানে এই সেশনগুলো খুব ভালো লাগতো। তো শেষ সেদিন তার সঙ্গে একদম আলাদাভাবে একা বসার একটা সুযোগ হলো। আমি বললাম যে স্যার, আমি আপনার মতো একজন ম্যালেরিয়ালজিস্ট হতে চাই, এটা এই সাবজেক্টটা আমার খুব ভালো লেগেছে। তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কি কোনো পাবলিক হেলথ ডিগ্রি আছে? আমি বললাম না, আমি সবে পাশ করেছি, তখনও 2 বছর, এক বছরও হয়নি। বলে, তোমার যদি সত্যি এইরকম প্রিভেন্টিভ মেডিসিনে কাজ করার ইচ্ছা থাকে, তোমার প্রথম কাজ হবে পাবলিক হেলথে কোনো ডিগ্রি নেওয়া। আচ্ছা আচ্ছা। আমি RS গিরি হয়তো জানেন না, আর আমাকে হয়তো তার মনে রাখার কথাও নয়, আমি জানি না উনি এখনো জীবিত আছেন কিনা, কিন্তু আমি তার কাছে ঋণী। তিনি আমাকে প্রথম পুশটা দিয়েছিলেন যে পাবলিক হেলথে পড়াশোনা করার জন্য। জি। এবং তারপরই এখানে মিসিং সামহাও আমার বায়োডাটাতে, আমার মনে হয় নিপসমের আমার বন্ধুরা খুব রাগ করবে, ওই প্রতিষ্ঠানটার নামটা এখান থেকে বাদ গেছে। এবং নিপসম থেকে মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, ওইখানে আমি কমিউনিটি মেডিসিনে ডিপ্লোমা করি 90-91 সালে। বাহ। পড়াশোনার শুরুটা হয়েছিল লালবাগ থেকে, পরবর্তীতে ময়মনসিংহে, এবং একটা সময় আপনি ডান্ডি ইউনিভার্সিটি থেকে আপনার মেডিকেল এডুকেশনে মাস্টার্সের অভিজ্ঞতাটা অর্জন করলেন। তো ওই জায়গার এবং ওখানকার মানুষের এবং ওখানকার পড়াশোনার যে বিষয়টা ছিল সেগুলো একটু জানতে চাই। আচ্ছা, তার আগে আমি আরেকটু ব্যাখ্যা দিই কেমন করে আমি ডান্ডিতে গেলাম। জি। আমি নিপসম থেকে আমার ডিপ্লোমা শেষ করার পরপরই কেমন করে জানি আমার জীবনের বেশ কিছু জায়গায় আমার এক বন্ধু বলতো আমাকে, তুই সময়ের সন্তান, যেখানটায় যখন প্রয়োজন তখন তোর উপস্থিতি হয়েছে কোনোভাবে। আচ্ছা। ডিপ্লোমাটা শেষ করার পরপরই একটা কম্পিটিটিভ এক্সাম হলো, যারা লেকচারার হিসাবে কোথাও কোনো ইনস্টিটিউশনে মেডিকেল কলেজে জয়েন করতে চায়। তো সেটা আমার জাস্ট ডিপ্লোমা শেষ হওয়ার পরপরই, এবং ওইখানে আমি ওই কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করি। আমি ওখানে আমার 2য় স্থান অধিকার করেছিলাম। এবং পরবর্তীতে আমাকে ঢাকা মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিনের লেকচারার হিসাবে দেওয়া হয়। ওইটাও আমার একটা স্বপ্ন ছিল যে আমি যেহেতু বাবা অধ্যাপনায় ছিল, আমিও অধ্যাপনায় দুঃখিত। জি। এবং ওখানে থাকার কারণে ফার্দার ইমপ্রুভমেন্ট অফ মেডিকেল কলেজেস প্রজেক্ট বলে একটা প্রজেক্ট হয় UK এবং বাংলাদেশের মিলিতভাবে, এবং সেখানে কমিউনিটি মেডিসিন, পেডিয়াট্রিক্স এবং অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি, এই 3 ডিসিপ্লিনের মানুষদেরকে বা ডাক্তারদেরকে বা শিক্ষকদেরকে প্রধানত ট্রেন করা হয় মেডিকেল এডুকেশনে। সেটা থেকেই আমার সুযোগটা আসে, যেহেতু আমি ঢাকা মেডিকেল কলেজে এবং কমিউনিটি মেডিসিনে, এটা মিলে গেল। আমাকে খুব একটা কষ্ট করতে হয়নি ওটার প্রয়োজনে, কেমন যেন আমার কাছে আসলো অফারটা আর কি। এবং সেভাবেই আমি ডান্ডি ইউনিভার্সিটিতে গেলাম। ডান্ডি ইউনিভার্সিটি এটাও একটা খুব কাম অ্যান্ড কোয়াইট প্লেস স্কটল্যান্ডে। এডিনবরা থেকে 1-1.5 ঘন্টা ট্রেনের সময় লাগতো যেতে। ইউকের লোকেরা বলে ও খুব ঠান্ডার জায়গা, যেহেতু ওটাই আমার প্রথম যাওয়া। তো আমার ধারণা নাই যে লন্ডনে কেমন তাপমাত্রা, আমার ধারণা নাই গ্লাসগোতে কেমন তাপমাত্রা। আমি ডান্ডিতে গেছি, তুলনামূলকভাবে হয়তো ঠান্ডা অন্য জায়গার চেয়ে বেশি আর কি। কিন্তু মানুষগুলো, স্কটল্যান্ডের মানুষগুলো কেমন যেন আমাদের মতো খুব মিশুক এবং খুব সাহায্য করতে চায়, এবং যেন ওদের একটু সময় আছে, যেটা আপনি পাবেন না লন্ডনে গেলে। সব এত ব্যস্ত মানুষ, সাহায্য করার কারো ইচ্ছা থাকলে সে সময় দিতে পারবে না আপনাকে। এই ডিফারেন্সটা আমার লেগেছে। প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে সামারে অসাধারণ। আচ্ছা, বাংলাদেশে পড়াশোনা তো একভাবে করেছেনই, সেটা আসলে এক ধারায় বাঁধা বা একটা ছকে বাঁধা। তো ডান্ডিতে গিয়ে যে পড়াশোনার যে পদ্ধতিটা,
সেটার সাথে কোপ আপ করার ক্ষেত্রে বা সেটা উপভোগ করার ক্ষেত্রে আপনার কোন বিষয়গুলো সামনে এসেছে? ওদের শিক্ষা ব্যবস্থা একদম অন্যরকম। কি রকম সেটা জানতে আমি চাই। হ্যাঁ আমি বলবো আমি নিজেকে প্রথম এক্সপ্লোর করতে পেরেছি ওইখানে গিয়ে। আচ্ছা। আমার মেডিকেল পর্যন্ত রেজাল্ট যে খুব ব্রিলিয়ান্ট তা কিন্তু না। আমি নিজেকে খুব মিডিয়কর মনে করতাম সারা জীবন। সাধারণ মাঝারি মেধার একজন মানুষ, এটাই আমার নিজের সম্পর্কে, হয়তো তাই এরকমই একটা ধারণা ছিল। ডান্ডি ইউনিভার্সিটিতে আমাদের সেন্টার ফর মেডিকেল এডুকেশন, ওই যেখানে আমি পড়াশোনা ছিল আমাদের, ওখানে আমরা প্রায় 17 জন বাংলাদেশি আর এর সঙ্গে আরো 8-10 জন অন্যান্য দেশের ছিল। বাংলাদেশি আমরা বেশি ছিলাম যেহেতু একটা প্রজেক্টের মাধ্যমে আমরা গেছি। তো প্রত্যেকেরই একজন করে স্পেশাল টিউটর থাকতো। আচ্ছা। তার কাছে গিয়ে আমরা যে কোনো সাবজেক্টের যে কোনো ইস্যু নিয়ে সমস্যা নিয়ে আলাপ করতে পারতাম। আচ্ছা। তো আমার ছিলেন সু রফ বলে একজন ভদ্রমহিলা, খুবই মাদারলি এবং আমাকে খুবই স্নেহ করতেন। তো শেষের দিকের কথা বলছি, এটা 9 মাসের ডিপ্লোমা কোর্স, তারপরে একটা রিসার্চ যদি আমি করি তাহলে এটা আরো 6 মাস থেকে 9 মাস এক্সটেন্ড হয়ে সেটা একটা মাস্টার্স বাই রিসার্চ শেষ হবে আর কি। তো এরকম একটা কাউন্সেলিং হচ্ছিল যে আমি মাস্টার্সে যাচ্ছি কিনা, আমি আমার ইচ্ছা পোষণ করছি। আমি কোনো কথাই বললাম, দেখো আমি তো খুব মিডিয়কর স্টুডেন্ট। আমাকে থামিয়ে দিল, বলে তুমি কেন মনে করছো তুমি একজন মিডিয়কর স্টুডেন্ট? আমি তো আমার সারা জীবনের লেখাপড়া যদি দেখি আমি অ্যাভারেজ 60 to 70% স্কোর করতাম, এর চেয়ে বেশি স্কোর আমার কখনো করা হয়নি। বলে তুমি কি জানো আমাদের এখানে তোমার স্কোর কত? আমি বলছি না, এগুলোতে এ আর বি লেখা হয়, আমার ম্যাক্সিমামই এ, কোনোটাতে বি প্লাস, এবং সেটাও আসলে মেজার করা হয় না, কোয়ালিটেটিভলি ডেসক্রাইব করা হয়। এইরকম ওদের সিস্টেমটা, কোনো অঙ্ক দিয়ে কিছু বোঝানো হয় না। আচ্ছা। তো কোনো জায়গায় আমি এরকম পেতাম, লেখাপড়াটা এমন ছিল 1 মাস ধরে একটা টপিক চলবে, মাসের শুরুতে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে এবং মাসের শেষে সেই অ্যাসাইনমেন্টটা আমাকে জমা দিতে হবে এই 4 সপ্তাহে কোর্সটা শেষ হওয়ার পরে। আচ্ছা। এবং এরকম আমাদের 42টা কোর্স ছিল এবং এই 42টা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হতো। তো বললো আমরা তোমার 42টা দেখেছি এবং সমস্ত স্টুডেন্টের মাঝখান থেকে আমরা 5 জন স্টুডেন্টকে বেছে নিই যাদের অ্যাসাইনমেন্টগুলো আমরা এক্সটার্নালদেরকে দেখাই যে এরা আমাদের টপ লেভেল স্টুডেন্টস। তো ইউ আর ওয়ান অফ দোজ। আমি বললাম আমি জানতাম না। বললাম এটা জানানো হয় না, কিন্তু তোমার মধ্যে যে ধারণাটা রয়েছে যে তুমি মিডিয়কর, এটা তুমি ভুলে যাওয়া। কিন্তু স্যার আমরা জানতে চাই যে আসলে সেই সময় আপনার অভিজ্ঞতা কেমন বা অনুভূতিটা কেমন ছিল, যে আপনি নিজের সম্পর্কে ধারণা করছেন যে হ্যাঁ আমি হয়তো বা খুব এভারেজ স্টুডেন্ট, কিন্তু আপনি টপ স্কোরারদের মধ্যে একজন ছিলেন। হ্যাঁ, বললাম যেহেতু আমাদের কখনো জানানো হতো না, কিন্তু কিছু কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট দেওয়া হতো। যেমন আমার একটার কথা মনে পড়ে, কোনো একটা অ্যাসাইনমেন্টে লেখা হয়েছে যে আমি না যে জিনিসগুলো পড়ানো হলো ওগুলো হচ্ছে থিওরি, কিন্তু একটা প্রশ্ন থিওরি থেকে হতো না। বলা হতো এই থিওরি পড়ে তুমি মনে করো কিভাবে তোমার দেশের তোমার সাবজেক্টের টিচিং মেথডসকে তুমি চেঞ্জ করবে। সো এটা সম্পূর্ণ আমার কনটেক্সটকে ভাবতে হবে, বাংলাদেশের কনটেক্সটকে ভাবতে হবে, বাংলাদেশের স্টুডেন্টকে ভাবতে হবে, বাংলাদেশের কলেজ বা স্কুল এনভায়রনমেন্টকে ভাবতে হবে, তারপরে সেই জিনিসগুলো লিখতে হবে। সেখানে একটা কমেন্ট ছিল, ইউ আর অ্যান অ্যাসেট অফ ইয়োর কান্ট্রি। ওইটাতে বুকটা ভরে গিয়েছিল যে হয়তো আমি কিছু পারবো। একদমই তাই। এবং এভারেজ স্টুডেন্ট থেকে এই যেটা বলছিলেন আপনি, যে টিচার আপনাকে বললো যে না আসলে তুমি যে এভারেজ তুমি যেটা ভাবছো সেটা আসলে নয়, তুমি যতগুলো ভালো স্কোর যারা করেছে তাদের মধ্যে তুমি একজন, তখন তো আসলে স্বাভাবিকভাবেই আপনার কনফিডেন্ট লেভেলও অনেক স্ট্রং হয়ে গেল। অনেকটাই। আপনি CIPBR প্রতিষ্ঠা করলেন, এর পেছনে কি মূল কোনো উদ্দেশ্য ছিল বা চ্যালেঞ্জগুলো যদি একই সঙ্গে জানতে চাই? ওকে,
প্রথমে বলে আমি একা সিআইপিআরবি করি নাই। জি। আপনি বলেছিলেন যে হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভের আমি একজন কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছিলাম। তখন আমরা ছিলাম মাতোয়াইলের শিশু মৃত্যু ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মাদার হেলথ, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে আমি সহকারী অধ্যাপক, এবং আমাদের সহযোগী অধ্যাপক ছিলেন প্রফেসর এ কে ফজলুর রহমান। তো আমরা দুজনে, আমি অ্যাকচুয়ালি ওনার শিষ্য। আচ্ছা। মানে পাবলিক হেলথের এই ইনজুরি এবং ড্রাউনিং এ কাজ করার কারণ উনি, মানে উনার কারণেই আমি এই ফিল্ডে ঢুকে পড়লাম আর কি। আরেকজনের নাম আমি বিশেষভাবে নিতে চাই, সেটা হচ্ছে প্রফেসর MQ তালুকদার, শিশু রোগ বিশেষজ্ঞ, এবং উনি আমাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এই ICMH শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে এনেছিলেন, এবং প্রফেসর ফজলুর রহমান সেটা রিকমেন্ড করেছিলেন যে আমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা দুজনে মিলে ওখানে কাজ শুরু করি, এবং আমরা 2003 সালের 3-4 এই সময় বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভেটা করি, এবং এইটা করার পরে এইটার যে গবেষণার যে ফলাফলগুলো দেখলাম, এটা আসলে আমাদেরকে বিস্মিত করলো যে আমরা জানি যে অ্যাজ এ মেডিকেল ডক্টর আমাদের দেশে ডায়রিয়া, ম্যালনিউট্রিশন, রেসপিরেটরি ইনফেকশনস, এইরকম কমিউনিকেবল ডিজিজ, যেগুলো সংক্রামক রোগ, এগুলি বোধহয় শিশুদের মৃত্যুর প্রধান কারণ। কিন্তু 1 বছরের কম বয়সী যারা, তাদেরকে যদি আমরা বাদ দিয়ে চিন্তা করি, কারণ ওখানে প্রধান মৃত্যুর কারণটা কিন্তু জন্মজনিত কারণে, হ্যাঁ, লো বার্থ ওয়েট, বার্থ অ্যাসফিক্সিয়া, এই সমস্ত কারণে মারা যায়। কিন্তু যখন 1 বছরের উপরে 1 থেকে 5 এই সময়টা, বা 1 থেকে 4 বলি আমরা, কারণ 4+ থাকে 5 হওয়ার আগ পর্যন্ত, এই সময়টা দেখা গেল ড্রাউনিং হচ্ছে লিডিং কজ অফ ডেথ। পানিতে, মানে যে কোনো মৃত্যুর প্রধান কারণ হচ্ছে পানিতে ডুবে মৃত্যু, এবং এটা আসলে সকলের অজানা। এবং এর পরের যে গ্রুপটা, তাদেরও 5 থেকে 9 বছরের প্রধান কারণ হচ্ছে পানিতে ডুবে মৃত্যু। আবার যদি 1 থেকে 17 বা 18 বছর পর্যন্ত চিন্তা করি, সেখানেও পানিতে ডুবা হচ্ছে মৃত্যুর 1 নম্বর কারণ। এটা যে শুধুমাত্র ড্রাউনিং নিয়ে গবেষণা করেছিলাম আমরা, তা নয়, আমরা সমস্ত কজ বের করার চেষ্টা করেছি, এবং তার মধ্যে ইনজুরি, যেমন সড়ক দুর্ঘটনা, পড়ে যাওয়া, কেটে যাওয়া, পুড়ে যাওয়া, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, অথবা আপনার বজ্রপাতে মারা যাওয়া, হয়তো বিষাক্রান্ত হওয়া কোনোভাবে, এরকম এই ধরনের যে সমস্ত মৃত্যুগুলো রয়েছে, প্রায় 14-15টা, এই সবগুলো নিয়ে দেখা যায়। একটা বয়সে এক রকম। যেমন 9 বছরের উপরে যখন আমরা যাচ্ছি, তখন দেখা যাচ্ছে রোড ট্রাফিক ইনজুরি প্রধান কারণ তাদের মোবিলিটি বাড়ছে। কিন্তু আমাকে অ্যাট্রাক্ট করেছিল এই 1 থেকে 5 বা 1 থেকে 10 বছর, এই যে পানিতে ডুবাটা। প্রফেসর ফজলুর রহমান তার PhD রিসার্চে করেছিলেন যে ইনজুরি সার্ভেলেন্স সিস্টেম ডেভেলপ করেছিলেন, কিন্তু সেটা তার এলাকার একটা ছোট একটা উপজেলায়, এবং ওখানে উনি দেখেছিলেন যে 25% কজ অফ ডেথ অফ আন্ডার 5 হচ্ছে ড্রাউনিং। আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে এটা বাংলাদেশের চিত্রটা কি। তখন আমরা বিএস করিনি, তার আগের কথা বলছি। তো উনি বললেন আমার জানা নাই। আমি বললাম আমি এটাই জানতে চাই। গুড। এরপরে উনি আমাকে সাহায্য করেছিলেন কারোলিনস্কা ইনস্টিটিউটে, যেখানে ওখান থেকে উনি PhD করেন, এবং পরবর্তীতে উনি ওখানকার সহযোগী অধ্যাপক হিসেবে বাংলাদেশ থেকেই কাজ করতেন, এবং আমি তার প্রথম PhD স্টুডেন্ট। সো এই মানুষগুলোর কাছে আমি ঋণী আমার পথটা তৈরি করে দেওয়ার জন্য আর কি। পরবর্তীতে আমরা এই চিন্তা হলো যে প্রত্যেক বছরে প্রায় 30,000 আন্ডার 18 বছরে, অনূর্ধ্ব 18 বছরের শিশু কোনো না কোনো ইনজুরিতে মারা যায়। তার অর্ধেকের বেশি, প্রায় 17,000 ছিল পানিতে ডুবে মৃত্যু। ডায়রিয়া মৃত্যু বা অসুস্থতা রোধ করার জন্য বিরাট বড় একটা কমপ্লেক্স আমাদের ঢাকায় রয়েছে, মহাখালীতে, ICDDRB। তাহলে ড্রাউনিংকে প্রতিরোধ করার মতো কিছু থাকবে না কেন? এটা তখন আমাদের দুজনকে খুব ভাবায়, এবং পরবর্তীতে আমাদের একজন, এই রিসার্চটা ইউনিসেফের ফান্ডিংয়ে হয়েছিল, এবং ইউনিসেফ একজন কনসালটেন্টকে এনেছিলেন বাইরে থেকে, USA থেকে, মাইকেল লিলেন।
তিনি আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন যে তোমরা এরকম যদি করতে পারো, এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারো। তো আমরা প্রথমে ভেবেছিলাম আইসিএমএইচ এর ভিতরে একটা সেন্টার করব, কিন্তু গভর্নমেন্ট সিস্টেম খুব একটা অ্যালাউ করেনি তখন। এবং অথবা আমাদের ওইভাবে নেটওয়ার্কিং না থাকার কারণে আমরা হয়তো পেরে উঠি নাই। পরে আমরা চিন্তা করি যে আমরা একটা সেন্টার তৈরি করব, এবং আমাদের সঙ্গে আমাদের আরো দুই কলিগ, বর্তমানে প্রফেসর সাইদুর রহমান এবং ডক্টর সালিম মাহমুদ চৌধুরী, তো এই চারজনে মিলে প্রথম উদ্যোগটা নেই একদম ব্যক্তিগত জায়গা থেকে, এবং আমরা এই সিআইপিআরবি তৈরি করি। তখন এটা 2005 সালে ফেব্রুয়ারির। স্যার, এটা কি এখন ডোনেশনে চলছে? বিষয়টা কি এমন নাকি? একটু শুনতে চাই আমরা। ডোনেশন বলবো না, ওই রকম নয়। আমরা একটা রিসার্চ প্রপোজাল তৈরি করি, তার জন্য এরকম ফান্ড লাগবে, এরকম ইন্টারেস্টেড যারা ডোনার্স তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি, তারা আমাদের প্রপোজাল দেখে। এটা কি শুধু বাংলাদেশে, হোল বাংলাদেশ এরকম নাকি দেশের বাইরে ওটার থেকে মানে আমাদের প্রথম প্রিসাইজ যে রিসার্চ ওয়ার্ক, যেখান থেকে আমরা প্রথম ইন্টারভেনশনগুলো বের করেছিলাম, যে 1 থেকে 4 বছরের জন্য কমিউনিটি ডে কেয়ার, বা আমরা বাংলায় বলি আঁচল, এবং 6 থেকে 10 বছরের শিশুদের জন্য সুইম সেফ বা সাঁতার শেখানো, এবং এগুলো যে কার্যকর বাংলাদেশে। যেমন একটা বাচ্চা যদি আঁচলে 4 ঘন্টা থাকে, তাহলে তার পানিতে ডুবে মৃত্যুর সম্ভাবনা প্রায় 80% কমে যায়। আবার একটা বাচ্চাকে যদি আমরা সাঁতার শেখাতে পারি আমাদের যে পদ্ধতি সেই অনুসারে, তাহলে তার পানিতে ডুবে মৃত্যুর সম্ভাবনা প্রায় 90% কমে যায়। মানে 90% ইফেক্টিভ একটা ভ্যাকসিনের মতো চিন্তা করেন। অথবা আঁচল হচ্ছে 80% ইফেক্টিভ। এই তথ্যটা এসেছিল যে রিসার্চটা করেছিল সাঁতার সম্পর্কে তো সবারই একটা ধারণা আছেই, বুঝতে পেরেছি, কিন্তু আঁচল ব্যাপারটা একটু আমরা জানতে চাই। একটা ডে কেয়ার সেন্টারের মতো গ্রামে একজন কেয়ার গিভারকে, গ্রামের একজন মহিলাকে আমরা ট্রেন করি যে কি করে অনূর্ধ্ব 5 বছরের বাচ্চাগুলোকে দেখে শুনে রাখতে হয়। এবং এই সময়টায় সকাল 9টা থেকে 1টা, এই সময় প্রায় 60%-এর মতো ড্রাউনিং হয় এই সময়তে। বুঝতে পারছেন এই সময় মায়েরা তাদের নিত্য নৈমিত্তিক কাজে কতটা ব্যস্ত থাকে। এই সময়টা যদি কেউ তাকে এই বাচ্চাগুলোকে দেখতে পারে, তাহলে তার সম্ভবত তাদের পানিতে ডুবা প্রতিরোধ করা যাবে। এইরকম ধারণা থেকে এরকম একটা হাইপোথিসিস নিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম। এবং সেখানে শুধুমাত্র যে তাকে পানিতে ডোবা বা অন্য কোনো ইনজুরি বা অন্য কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করছে তাই নয়, তাকে কিছু তার প্রারম্ভিক বিকাশের জন্য যে স্টিমুলেশনসগুলো দেওয়া যায় সেগুলো দেওয়া পসিবল হয়েছিল। এবং দেখা গেছে যে আমরা দেখেছি যে সমস্ত বাচ্চাগুলো এরকম সেন্টারে থাকে, তারা প্রাইমারি স্কুলে যাওয়াটা তাদের সহজ হয়, তাদের পরবর্তী রেজাল্টগুলো ভালো হয়। সেটা ডুয়েল এ আছে। তো আমি যে জায়গাটা আটকে গেছিলাম, বলতে বলতে থেমে গেছিলাম, সেটা হচ্ছে যে ওইটার ফান্ডিংটা করেছিল ইউনিসেফ। এরপরে আপনার অস্ট্রেলিয়ান এইডের একটা সাপোর্ট আসে আমাদের একটা রিসার্চ ওয়ার্ক করার জন্য। পরবর্তীতে ব্লুমবার্গ ফিলান্থ্রপিস আমাদের বহুদিন ফান্ড করেছিল রিসার্চ ওয়ার্ক করার জন্য। ক্যানাডিয়ান একটা সংস্থা থেকে, আমরা সরকারি একটা সংস্থা থেকে টাকা পেয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি গ্র্যান্ট বলি আমরা, ইটস নট ডোনেশন, গ্র্যান্ট, রিসার্চ গ্র্যান্ট হিসেবে পেয়েছিলাম। এখন যেমন পাচ্ছি আমরা ব্লুমবার্গ থেকেও পাই, এবং RNLI, রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন, এবং আরো ছোট ছোট অনেক অর্গানাইজেশন আছে বাইরের। বাংলাদেশ সরকারের মানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু গ্র্যান্ট পেয়েছিলাম। এবারে যেমন বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে 2023 স্যার, বিষয়টা কি এমন যে আপনাদেরকে একটা রিসার্চ পেপার তৈরি করতে হচ্ছে, যেটার গ্র্যান্ট হিসেবেই আসলে আপনারা এই পেমেন্ট? এবং খুব ইন্টারেস্টিংলি বিভিন্ন রিসার্চ মানে ডোনার যারা রয়েছে তারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে যে আমরা তোমাদেরকে ফান্ড করতে চাই, তোমাদের কোনো ইন্টারেস্টিং রিসার্চ ওয়ার্ক যদি তোমরা প্রপোজাল দিতে পারো আমরা দিব। সো সেই ক্রেডিবিলিটিটা এখন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি সিআইপিআরবি গ্রো করেছে। সো সিআইপিআরবি এখন সারা বিশ্ব ইনজুরি প্রিভেনশনে, বিশেষত ড্রাউনিং প্রিভেনশনে এক নামে চেনে। চমৎকার চমৎকার, লিডিং অর্গানাইজেশন ইন দ্য গ্লোব। স্যার, আবারও যদি পানিতে শিশু মৃত্যুর বিষয়টাই ফিরে আসি, আপনি যেহেতু রিসার্চ করেছেন এবং এটার সাথে দীর্ঘদিনের একটা সম্পৃক্ততা, আপনার কাছে জানতে চাই যে স্যার, কোন অঞ্চলে বেশি শিশু মৃত্যু হচ্ছে পানিতে ডোবার কারণে? বাংলাদেশ মোটামুটি তার টপোগ্রাফিটা একই রকম, একটা ফ্ল্যাট লো লাইং ল্যান্ড,
সারা দেশেই মোটামুটি হয় একই রকম। তবে দেখা যায় যে আমাদের বরিশাল ডিভিশনে এই অন্যান্য এরিয়ার চেয়ে প্রায় 3 গুণ বেশি। আচ্ছা, সো বরিশাল মোর প্রন টু ড্রাউনিং স্পেশালি চিলড্রেন। প্রতিরোধ তো যে কোনো কিছুরই থাকে, প্রতিকারেরও ব্যবস্থা থাকে, প্রতিষেধকও থাকে অসুস্থতার। তো এটা যেহেতু অসুস্থতা না, ঘটনা, এটা আসলে আর কিভাবে এটা প্রতিরোধ করা যেতে পারে? ওকে, আপনি একটা খুব ভালো শব্দ ইউজ করেছেন, আমার খুব পছন্দ হয়েছে। সেটা হচ্ছে মানুষ বলে দুর্ঘটনা, আপনি বলেছেন ঘটনা। আসলে এটা একটা ঘটনা। দুর্ঘটনা বললেই যেন একটা দৈব শক্তির ব্যাপার চলে আসে না, আল্লাহ রক্ষা না করলে কেমন করে হবে। আসলে তা নয়, আমাদের চেষ্টা দরকার, আল্লাহ তারপরে সাহায্য করবে আমাদের। সো এখানে 3টা জিনিসই আপনি যেভাবে বলেছেন, একটা হচ্ছে যে প্রতিরোধ করা, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। এবং আমি শিশুদের ক্ষেত্রে বলছি যে দুইটা যে ইনোভেশন, আবিষ্কার, আঁচল মানে কমিউনিটি ডে কেয়ার সেন্টার এবং সুইমসেফ মানে জীবনের জন্য সাঁতার, জীবন বাঁচাতে যতটুকু সাঁতার, যেই দক্ষতাটা প্রয়োজন সেইটা। এর সঙ্গে আরেকটা হচ্ছে যে যদি কেউ পানিতে পড়েই যায় এত কিছু পরে, তাহলে যদি একটা খুব অল্প সময়ের মধ্যে, সময়টা আমি বেঁধে দিতে পারবো না, বলা হয় 10 মিনিটের ভিতরে যদি তাকে পানি থেকে উদ্ধার করা হয় এবং মুখ থেকে মুখে শ্বাস এবং বুকে চাপ দেওয়া যায়, এবং তখন তাকে পুনরুজ্জীবিত করা সম্ভব। এবং আমরা কমিউনিটির মানুষদেরকে এই ট্রেনিংটা দিয়েছি, তারা কেউই মেডিকেল গ্র্যাজুয়েট না, তাদের কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড নাই, অনেকের লেখাপড়াই নেই, তারা এই স্কিলটা শিখতে পারে এবং প্রয়োজনে দিতে পারে। কারণ ওদেরকেই দরকার, কারণ আমার হাতে সময় থাকবে না একটা বাচ্চাকে পানিতে তুলে উপজেলা হেলথ কমপ্লেক্স 0.5 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টার রাস্তায় যাওয়ার। অ্যাট দ্য সিন যেখানে ঘটনাটা ঘটেছে সেইখানেই যদি রিসাসিটেট করা যায়, মুখ থেকে মুখে শ্বাস এবং বুকে চাপ দিয়ে তার শ্বাস প্রক্রিয়া চালু করা যায় এবং হৃদযন্ত্র চালু করা যায়, তাহলেই শিশু বা যে কোনো পানিতে ডোবা মানুষকে বাঁচানো সম্ভব। তো এই যে 3টা প্রক্রিয়া, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের কাছ থেকে নিল এবং বলল যে এইটা লো মিডল ইনকাম কান্ট্রির জন্য একটা উপযোগী কতগুলো সমাধান। এবং সেটা কিন্তু এখন আপনি হয়তো জানেন 2021 সালে আমাদের একটা ইউএন রেজলিউশন হয়েছে এবং আমাদেরই একজন মানে স্থায়ী প্রতিনিধি এটা বাংলাদেশ থেকে এটা উত্থাপন করা হয়েছিল আয়ারল্যান্ডের সঙ্গে নিয়ে, এবং আরো 69টা দেশ আমাদেরকে সাপোর্ট করেছিল। এবং এইটা একটা ইম্পর্টেন্ট রেজলিউশন। সম্ভবত ভাষা যে 21শে ফেব্রুয়ারিকে যে আমরা বিশ্ব মাতৃভাষা দিবস বলি, এটা একটা ইউএন রেজলিউশন ছিল, আর এটা সম্ভবত দ্বিতীয় ইউএন রেজলিউশন বাংলাদেশ থেকে উত্থাপন করা হয়েছিল। এবং সেখানে কিন্তু এই 3টার কথা বলা হয়েছে, যে পানিতে ডুবা প্রতিরোধের কথা। পরবর্তীতে 2023-এ ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতেও আরেকটি রেজলিউশন নেওয়া হয়, যে ইউএন রেজলিউশনটাকে বাস্তবায়নের জন্য ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দায়িত্ব নেয়। আমাদের মানে এই যে গবেষণার ফলাফলগুলো যদি আমি একটা বড় স্পেকট্রামে দেখতে চাই, কি হলো আসলে শুধু রিসার্চ করা আর পাবলিকেশনস করা এই জায়গায় লিমিট করে তো কোনো উপকার আসবে না দেশের, এটাকে দেশের কাজে লাগাতে হবে। তো আমাদের আরো সহযোগী সংস্থা, ইভেন ব্লুমবার্গেরও কিছু মানে যারা খুব ভালো অ্যাডভোকেসি করতে পারে, তারা আমাদের সাহায্য করে। আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কিন্তু এই বিষয় নিয়ে আলাপ করি, যে এটাকে আমরা কিভাবে ন্যাশনাল লেভেলে এটাকে কাজে লাগাবো, যেখানে ইউএন রেজলিউশন হয়েছে, তাই না? তো এটার জন্য প্রথমে দরকার একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি, একটা পরিকল্পনা কিভাবে করা যাবে, সেটারও একটা ড্রাফট ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস থেকে হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আছে তার অনুমোদনের জন্য। এবং এছাড়াও আমরা আমাদের এই বিভিন্ন অ্যাডভোকেসিতে আমরা ফাইনালি দেখলাম যে হেলথের বা স্বাস্থ্য মন্ত্রণালয় একটু সমস্যা হচ্ছে কি, এই আঁচল বা ডে কেয়ার এই যে সেন্টার একটা তৈরি করা, এটা ঠিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, অথবা সাঁতার শেখানো ঠিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, কিন্তু এগুলো স্বাস্থ্যের সঙ্গে রিলেটেড। তো এটা কিভাবে এটাকে কোন মন্ত্রণালয়ের কাছে গেলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় তাদের জন্য।
এবং ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে এটা একটা ক্রস কাটিং ইস্যু, সবার মাঝেই যায়, কাকে না প্রয়োজন ড্রাউনিং প্রিভেনশন করার জন্য। আমি নাম বলে শেষ করতে পারবো না যে সমস্ত মিনিস্ট্রি, সমস্ত রেলিভেন্ট অর্গানাইজেশনসকে আমরা ইনকর্পোরেট করতে পারি এই ড্রাউনিং প্রিভেনশনের জন্য। তো আমরা ফাইনালি আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে তারা জানালেন যে এটা তাদের সঙ্গে যাবে, এবং কারণ তাদের কিছু ডে কেয়ার সেন্টারের কাজ আছে, এখানে একটু মডিফাই করতে হবে এই জিনিসটা, এবং সুইমিংটা স্কুলেরকে সাহায্য করে এবং ইউথ অ্যান্ড স্পোর্টসের সঙ্গে কানেক্ট করে এটা করা যাবে। তো মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় একটা প্রজেক্ট হাতে নিয়েছে, এই যেখানে ফোকাসটা থাকবে শিশুদের প্রারম্ভিক বিকাশ প্লাস তাদের এই পানিতে ডুবা প্রতিরোধের। এটা বিরাট বড় টাইটেল, এটা আমি বললাম না, মানে সংক্ষেপে এই কাজটাই তাদের মূলত করা হবে, এবং সেই সঙ্গে সঙ্গে কমিউনিটিকে সচেতন করা হবে। তো এই প্রজেক্টটা চলছে, এবং সম্ভবত যে মানে একটা লার্জেস্ট প্রজেক্ট ইন দ্য গ্লোব, ইন দ্য ওয়ার্ল্ড, মানে কোনো দেশের গভর্নমেন্ট এত টাকা ইনভেস্ট করেনি যেটা বাংলাদেশ গভর্নমেন্ট করেছে। এটা এখনো অতটা দৃশ্যমান হয়ে ওঠেনি, কিন্তু এখানে এই প্রজেক্টের মাধ্যমে প্রায় 2 লক্ষ বাচ্চাকে ডে কেয়ার সেন্টারের আওতায় আনা হবে, এবং প্রায় 3,60,000 বাচ্চাকে 3 বছর পিরিয়ডের মধ্যে সাঁতার শেখানো হবে। এটাই শেষ না, এটা একটা প্রজেক্ট, কিন্তু ইভেনচুয়ালি একটা মেইন স্ট্রিমিং এ নিয়ে আসতে হবে এই ধরনের কার্যকলাপগুলোকে। স্যার, যে গবেষণাগুলো আপনারা করছেন সেই গবেষণাগুলো কি আসলে শিশু মৃত্যুর হার কমাতে কার্যকরী হয়েছে? ডেফিনেটলি। আমি এই মুহূর্তে বলবো না হয়ে গেছে খুব বেশি, কারণ হয়েছে কি, আমরা গবেষণাগুলো একটা নির্দিষ্ট এলাকায় হয়তো 8-10টা উপজেলায় কাজ করেছি। আমাদের বাংলাদেশে 460টারও বেশি উপজেলা রয়েছে, আমরা সবগুলোই যাইনি, এবং রিসার্চে তা যাবেও না, এবং এটা কোনো একটা আমাদের মতো একটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এটা সরকারের মেকানিজমের মধ্যে একটা মেইন স্ট্রিম অফ ওয়ার্কের মধ্যে ঢুকতে হবে। তাহলে যেমন প্রাইমারি এডুকেশন, তাহলে একটা শিশু যদি প্রাইমারি এডুকেশন পায়, তাহলে একটা শিশু কেন প্রারম্ভিক বিকাশের জন্য আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট স্টিমুলেশন পাবে না? তো যদি পায়, এবং এটা যদি ন্যাশনাল অ্যাক্টিভিটিজের মধ্যে আসে, তাহলে এটা সমস্ত বাচ্চাকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। আচ্ছা, এই ধরনের একটা পরিকল্পনা। স্যার, বর্তমান পরিস্থিতি তো আপনি জানেন যে বাংলাদেশের একটা অঞ্চলে ভীষণ বন্যা হচ্ছে, বন্যাতেও কিন্তু প্রচুর শিশু মৃত্যু হচ্ছে। তো সেই জায়গাগুলো নিয়ে কি কখনো কাজ করা হয়েছে, বা গবেষণায় কি এই বিষয়গুলো উঠে এসেছে? এগুলোতে আমরা এর কয়েক বছর আগে, সম্ভবত 2014 বন্যার সময় আমরা এই গবেষণাটা করেছিলাম। সংক্ষেপে যদি বলি, সেখানে দেখা গেছে যে আমরা আগে কি হতো, স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে নিজেকে প্রস্তুত করতো যে কোনো বন্যার সময় ওয়াটার পিউরিফাইং ট্যাবলেটস, তারপরে ডায়রিয়াল ডিজিজের জন্য বিভিন্ন ওষুধ, ওআরএস, এগুলো ভর্তি করে নিয়ে গেছে। 2014-তে দেখা গেল এগুলো খুব একটা প্রয়োজন হলো না। প্রয়োজন যেটা, সেটা হচ্ছে যে পানিতে ডুবে মারা গেছে 70 ভাগ, আর 30 ভাগের মধ্যে আপনার 20 ভাগ ছিল আপনার ইলেকট্রিকিউশন, কারণ তখন ওই যে ইলেকট্রিক পোল টোল সব পড়ে যায়, আর হলো সাপ বা কুকুরের কামড়, কারণ তখন সব প্রাণী ইনক্লুডিং মানুষ একটা অল্প একটু ডাঙা পেয়েছে যেখানে আশ্রয় নিতে পেরেছে। তো মানুষ এবং অন্যান্য প্রাণীও ওই একই জায়গায় আশ্রয় নিয়েছে, এবং সেখানে হয়তো অন্ধকারে হোক অথবা না দেখে না জেনে হোক, সাপের গায়ে পা দিলে সে ছোবল মেরেছে, তার দোষ না, সেও বাঁচতে চেয়েছে পানি থেকে। তো এইভাবে মৃত্যুগুলো ঘটে। আর 10% অন্যান্য কারণে, পানিবাহিত রোগের কারণে হয়েছে। এটাই ছিল ওই সময়কার একটা ফলাফল। তো বন্যার সময় পরবর্তীতে প্রস্তুতিগুলো কিন্তু এখন অন্যরকম নেওয়া হয়। এখন তাকে দেখবেন, এবারের বন্যা দেখবেন রেস্কিউ করার অ্যাটেম্প তাড়াতাড়ি নেওয়া হচ্ছে, আগে রেস্কিউ করতে হবে, তারপরে তাকে শেল্টারের ব্যবস্থা করতে হবে, শেল্টারটাকে সেফ করতে হবে ফ্রম অ্যানিমালস অ্যান্ড আদার অন্যান্য স্নেকস, বা মানে সাপ বা কুকুর বা অন্যান্য প্রাণী থেকে দূরে রাখতে হবে, এবং তারপরে অন্যান্য প্রস্তুতি তো আছেই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে সবই দরকার হবে। কিন্তু এই জিনিসগুলো আগে ওভারলুকড হতো, এখন এগুলোতে এমফাসিস দেওয়া হয়, এবং এটাও ওই রিসার্চের কারণে হচ্ছে। গবেষণা আসলে প্রয়োজন, গবেষণা ছাড়া কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়াতে পারে না, এবং গবেষণার মাধ্যমে আসলে নতুন নতুন বিষয়গুলো উদ্ভাবিত হয়, এবং সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করাও সম্ভব হয়। এক্স্যাক্টলি।
So, আমরা একটু শুনতে চাই যে আপনি আন্তর্জাতিক লাইফ সেভিং যে ফেডারেশন ড্রাউনিং রিসার্চ কমিটির যে সদস্য হিসেবে আপনি কাজ করেছেন, সেই অভিজ্ঞতার কথাও যদি একটু জানি। এটা আসলে লেখার সময় তো একটু কম করে লিখতে হয়, কিন্তু কাজগুলো ব্যাপ্তিটা অনেক ছিল। মানে এটা গর্ব করার মতো যে বাংলাদেশের এই গবেষণাগুলো সারা বিশ্বে সমাদৃত। এবং একটা হলো গ্লোবাল রিপোর্ট অন ড্রাউনিং প্রথম বের হয় 2014 সালে। আমি ফরচুনেটলি সেটার একজন এডিটর, 4 জন এডিটরের একজন। এবং সেখানে খুবই হাইলাইট করা হয়েছে এই 3টা ইন্টারভেনশনকে, এই যে কমিউনিটি ডে কেয়ার সেন্টার, তারপরে আপনার সুইমিং টিচিং এবং ফার্স্ট রেসপন্স ট্রেনিং। এবং এগুলোকে লো মিডল ইনকাম কান্ট্রিতে অ্যাডপ্ট করার জন্য বলা হয়েছে। তো এইটার উপরে ভিত্তি করেই কিন্তু ইউএন রেজলিউশন তৈরি হয়েছে বাংলাদেশের ডেটা দিয়ে, এবং ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিও কিন্তু সেম ডেটাকে ইউজ করেছে তাদের রেজলিউশন তৈরি করার জন্য। সো আমরা যে শুধুমাত্র আমাদের এই গবেষণার ফলাফলটা বাংলাদেশে কাজে আসছে তা নয়, না, আমি পার্সোনালি এবং আমার অন্যান্য সিনিয়র কলিগস, জুনিয়র কলিগসরা, যেমন আমরা থাইল্যান্ডে তাদের সার্ভে করতে সাহায্য করেছিলাম, আমরা ইন্দোনেশিয়াতে তাদের সার্ভে করতে সাহায্য করেছিলাম, ফিলিপিন্সে সাহায্য করতে, ভিয়েতনামে তাদের গভর্নমেন্ট মানে ব্লুমবার্গ ফিলান্থ্রপিস ইউএসের একটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন, তারা আমাদেরকে হায়ার করে নিয়ে যায় ওই ভিয়েতনাম গভর্নমেন্টকে সাহায্য করার জন্য। এবং সেখানকার ড্রাউনিং প্রিভেনশনের যে মোডটা হচ্ছে সেটা এক্স্যাক্টলি বাংলাদেশেরটাই বলেছে। ওরা বলছে আমাদের রিসার্চ দরকার নাই, বাংলাদেশের রিসার্চ যদি এটা ইউজফুল হয় তাহলে ভিয়েতনামের চিত্র বাংলাদেশের চেয়ে আলাদা নয়, একই রকম, টপোগ্রাফি সেম, ওয়েদার সেম, সেখানেও নদী রয়েছে, সবই একরকম, তাহলে ওখানে ওটাকে রিপ্লিকেট করা পসিবল। ওরা অ্যাডপ্ট করে নিয়ে রিপ্লিকেট করেছে। এবং ক্যাম্বোডিয়াতে এরকম করার চেষ্টা চলছে, ইভেন ইন্ডিয়াতে, পশ্চিম বাংলাতে এরকম করার চেষ্টা চলেছে। এখনো তারা এ করে উঠতে পারেনি, কিন্তু কাজ চলছে। আরো অনেকগুলো দেশ, 8-9টা দেশ এশিয়া আমাদের এই ডেটার উপরে নির্ভর করে, এবং তাদের একই রকম সার্ভে আমরা করেছি যাতে কম্পেয়ার করা যায় দেশগুলোর সঙ্গে। 6টা বা 7টা দেশের সার্ভে আছে, সেম সার্ভে যেটা বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে করেছে, অন্য 6টা দেশে করেছে, এবং কম্পেয়ার করে দেখা যাচ্ছে কি এই দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে সিনারিওটা একই রকম। সেই জন্য এই জিনিসটা এতটা সমাদৃত হয়েছে সারা পৃথিবীতে। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। এছাড়াও আপনি রয়্যাল লাইফ সেভিং সোসাইটি কমনওয়েলথের ড্রাউনিং প্রতিরোধ পোর্টফোলিওর পরিচালক হিসেবে কাজগুলো আপনি করছেন এবং দায়িত্ব পালন করছেন। আমরা একটু শুনতে চাই যে সেই জায়গা থেকে আপনার দায়িত্বগুলো আসলে এই মুহূর্তে কি কি? ওকে, আমি ওখানকার ইনফরমেশন অ্যান্ড ডেটা ডিরেক্টর মূলত। রয়্যাল লাইফ সেভিং সোসাইটি কমনওয়েলথ, এটা আপনার প্রায় 150 বছরের পুরনো অর্গানাইজেশন। জি, আমাকে এবারের মতো আমি 3rd টাইম, 2 বছরের কন্ট্রাক্ট থাকে এবং এগুলো অনারারি, এবং এর আমি 3rd টাইম তাদের সঙ্গে আছি, মানে কন্টিনিউ করছি আর কি। আচ্ছা। এবং তার মানে 4 বছর পার হয়েছে, এটা 5ম বছরে পড়েছে তাদের সঙ্গে। এই গ্লোবাল যে সমস্ত, বিশেষ করে 53-54টা কমনওয়েলথ কান্ট্রি আছে, এদের ডেটাগুলো নিয়ে বিভিন্ন রিপোর্ট করা, এবং ওনাদের যে অন্যান্য উইং আছেন তারা কি অ্যাকশনস নিবে গ্লোবালি, সেইগুলো নির্ধারণ করে আমার এই গ্লোবাল ডেটাগুলোকে অ্যানালিসিস করে তাদের সঙ্গে উপস্থাপন করা হয়। এবং ওই অনুযায়ী তারা বিভিন্ন দেশে কোনটা প্রায়োরিটি কান্ট্রি, তারা কি, ওরা মূলত ওরা কিছু ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করে। ওরা খুব বড় আকারের যে অর্গানাইজেশন তা নয়, কিন্তু তাদের ভিশনটা অনেক ওয়াইড আছে আর কি। ওখানকার প্রিন্স মাইকেল, উনি প্রিন্স মাইকেল ওটার পেট্রন, অ্যাকচুয়ালি এখন কিং অ্যাকচুয়ালি পেট্রন, আর উনি হচ্ছেন প্রেসিডেন্ট, হিজ রয়্যাল হাইনেস প্রিন্স মাইকেল অফ কেন্ট। তিনি প্রায় বহু বছর ধরেই এটার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যে কমনওয়েলথ কান্ট্রি থেকে এতে সদস্যগুলো নেওয়া হয়, যদিও এটা বেজ হচ্ছে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে ইউকেতে, কিন্তু যেমন একজন এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি অস্ট্রেলিয়া থেকে, এরকম। আপনি তো খুব বড় একটা ক্যানভাসে কাজ করছেন, সেক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় দেশের জন্য, দশের জন্য করতে গিয়ে নিজের পরিবারকেই সময় দেওয়া হয় না। তো পরিবার থেকে সমর্থনটা কেমন পান সেটা জেনেই আসলে আজকে চলে এসেছি আমাদের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে। রাঙা সকালের দর্শকদেরকে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। না, পরিবারের সহযোগিতা না পেলে তো আমি কাজ করতে পারতাম না। আমি
আমি মানে নিজের এডুকেশনের সময়টায়, কারণ আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি তখন আমি বাবা হয়ে গেছি, হ্যাঁ। এখন আমি কাজ করছি, আমি দাদা হয়ে গেছি, সো আমার অনেক রেসপন্সিবিলিটি রয়েই গেছে। চেষ্টা করেছি যতটা সম্ভব পরিবারকেও যার যেরকম সময় দেওয়া দরকার দেওয়ার চেষ্টা করেছি। আমি এইভাবে জিনিসটাকে বলি মানুষকে, যে আমি কেমন করে জানি আমার সময়টাকে আমি কম্পার্টমেন্টালাইজ করতে পারি। সো আমি যখন বাড়িতে, তখন আমার মূল দায়িত্বটা বাড়ির জন্য, যখন আমি অফিসে, তখন আমার মূল দায়িত্বটা অফিসের জন্য। তো আমি হয়তো প্র্যাকটিক্যালি সম্ভব না হিউম্যান বিং এর প্রতি, তারপরে আমি এভাবে চেষ্টা করি আর কি। এবং তারা, আমার পরিবার থেকে আমার স্ত্রী, আমার ছেলে, অন্যান্যরা, ভাই বোন, বাবা মা, তারা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে আমার 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 কাজ বা আমার লেখাপড়া যাতে আমি ঠিক মতো করতে পারি, গবেষণার কাজগুলো ঠিক মতো করতে পারি। চমৎকার। তাদের সাপোর্ট ছাড়া সম্ভব হতো না। জি, আমরা চলে এসেছি আয়োজনের একদমই শেষ পর্যায়ে। যদি রাঙা সকালের দর্শকদেরকে আপনি কিছু বলতে চান। আমি সবাইকে একটি কথাই বলি, যে পানিতে ডোবা একটা কমন ঘটনা বাংলাদেশে, কিন্তু এটা এমন নয় যে এটা ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে, এটা প্রতিরোধযোগ্য। এবং বাংলাদেশে যে সমস্ত প্রতিরোধ ব্যবস্থাগুলো, বিশেষ করে শিশুদের পানিতে ডোবা প্রতিরোধের জন্য আবিষ্কৃত হয়েছে, এগুলোকে আপনারা সবাই কাজে লাগান এবং বাচ্চাকে সাঁতার শেখান। 6 বছর বয়স হলেই তাকে সাঁতার শেখান। যদি সম্ভব হয় তাদেরকে ডে কেয়ার সেন্টারে রাখার ব্যবস্থা করুন, যদি আপনি সময় না পান বাচ্চাকে দেখার জন্য। ধন্যবাদ।